সালামু আলাইকুম। জাপান এমন একটি দেশ যেটাকে পুরো বিশ্বের অভিবাসন প্রত্যাশীরা স্বপ্নের জায়গা মনে করে, কিন্তু 2025 থেকে জাপান ধীরে ধীরে এমন এক পথে হাঁটছে যা দেশটিকে ফরেনারদের জন্য আগের চেয়ে অনেক বেশি কঠিন, কন্ট্রোলড এবং অনেকাংশে আনওয়েলকামিং প্লেস করে তুলতে পারে। প্রশ্ন উঠছে, জাপান কি সত্যিই জাপানিজ ফার্স্ট নীতির দিকে এগোচ্ছে? বিদেশিদের জন্য কি সামনে আরও কঠোর নিয়ম এবং ভিসার অনিশ্চয়তা অপেক্ষা করছে? জাপানের ফরেন পলিসি ইস্যুতে যারা আমার প্রথম পর্বের ভিডিওটি দেখেননি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন, অথবা আমার ইউটিউব চ্যানেলে ভিজিট করলেও সেটি পেয়ে যাবেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব সাম্প্রতিক সময়ে জাপানে ফরেনারদের নিয়ে কি বিষয়ে আলোচনা হচ্ছে, কেন হচ্ছে এবং আগামী দিনে কি হতে চলেছে। সম্প্রতি জাপানের অতি আলোচিত এই ইস্যুর কেন্দ্রবিন্দুতে আছে জাপানের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন। চলুন দেখে আসি সম্প্রতি জাপানের ক্ষমতার কেন্দ্রে কি পরিবর্তন এসেছে এবং রাজনীতিক এই পরিবর্তনের টার্নিং পয়েন্টটা ঠিক কোথায়। 2025 সালের অক্টোবরে জাপান পেয়েছে তার প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকে। তিনি লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সবচেয়ে শক্তিশালী রক্ষণশীল ও জাতীয়তাবাদী শাখার প্রতিনিধি। সাথে জোট করেছে জাপান ইনোভেশন পার্টি নিপ্পন ইশিন, যে দল সরাসরি বলছে প্রথমত বিদেশিদের সংখ্যা সীমিত করতেই হবে, দ্বিতীয়ত অতিরিক্ত বিদেশিদের কারণে নানা রকম সামাজিক সমস্যা বাড়ছে বলে তারা অভিমত ব্যক্ত করেছে। আর এই দুই দলের জোটটাই আসলে রাজনৈতিক পরিবর্তনের টার্নিং পয়েন্ট, এবং এখান থেকেই ধারণা করা হয়েছিল যে জাপানের অভিবাসন নীতি সামনে কঠিনের দিকেই যাবে। অন্যদিকে রাজনীতিবিদদের ইমিগ্রেশন পলিসিতে ইন্ধন দিচ্ছে মিডিয়া। সোশ্যাল মিডিয়ায় চলছে ফরেনারদের নিয়ে নানা ভয় ও ভুল তথ্য, ফলে বাড়ছে অ্যান্টি ইমিগ্রেশন ফিয়ার, যেখানে মিডিয়া ও পপুলিজমের সরাসরি ভূমিকা রাখছে। এএফপি থেকে শুরু করে আসাহি শিম্বন সব মিডিয়াই বলছে বিদেশিদের নিয়ে ভয়, ভুল তথ্য এবং জেনোফোবিয়া আগের চেয়ে বেড়েছে। সোশ্যাল মিডিয়ায় জাপানিজ ফার্স্ট কথাটা ভাইরাল হচ্ছে। ছোটখাটো ভুল ত্রুটির জন্যও পুরো বিদেশি কমিউনিটিকে দোষারোপ করা হচ্ছে। একটা উদাহরণ দেই চলেন। কিতাকিউশু শহরে ভুল গুজব ছড়িয়েছিল যে স্কুলে মুসলিম ফ্রেন্ডলি লাঞ্চ চালু হবে। এতে এত অভিযোগ আসে যে পুরো জাপানিজদের মধ্যে এটা নিয়ে সমালোচনা শুরু হয়ে যায়, যদিও সেটা ছিল ভুল তথ্য। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গ্রুপগুলোতে এমন তথ্য ছড়ানো হচ্ছে যে বিদেশিদের দ্বারা অপরাধের সংখ্যা বাড়ছে, তারা নিয়ম মানে না কিংবা তাদের জন্য জাপানিজরা চাকরি পাচ্ছে না, যেগুলোর বেশিরভাগই ভুল তথ্য নিয়ে জেনোফোবিয়া সৃষ্টির চেষ্টা। জাপান ন্যাশনাল পুলিশ এজেন্সি প্রতি বছর যে ক্রাইম রিপোর্ট দেয়, সেখানে বলা হচ্ছে মোট অপরাধে ফরেনারদের অংশ মাত্র 6% নিচে, এবং গত 10 বছর ধরে বিদেশিদের অপরাধ কমছে। 2023 সালে ফরেন ক্রাইম রেট ছিল 2003 সালের তুলনায় 48% কম। বিদেশিদের দ্বারা সবচেয়ে বেশি অপরাধ হয় ওভারস্টে এবং ভিসা ভায়োলেশনের ক্ষেত্রে, যা ক্রিমিনাল অফেন্স নয় বরং অ্যাডমিন ভায়োলেশন। খুন ডাকাতির মতো ভায়োলেন্ট ক্রাইমে বিদেশিদের অংশ 2 থেকে 3% মাত্র। গুজব ছড়াচ্ছে যে বিদেশিরা নিয়ম মানে না, এটাও ভুল ধারণা। জাস্টিস মিনিস্ট্রি ও ইমিগ্রেশন ব্যুরোর ডেটা অনুযায়ী জাপানে বসবাসরত 3.4 মিলিয়ন বিদেশির 96% ট্যাক্স, ইন্স্যুরেন্স, রেসিডেন্স কার্ড সব নিয়ম ঠিকমতো মানে। এমপ্লয়মেন্ট ব্যুরোর ডেটা বলছে বিদেশি শ্রমিকদের মধ্যে নিয়ম লঙ্ঘন অত্যন্ত কম। সাধারণত নথিপত্র নবায়নে দেরি হয়ে থাকে, তবে সেটা ইচ্ছাকৃত আইন ভাঙা নয়। জাপানিজদের মধ্যেও ট্যাক্স বা ইন্স্যুরেন্স বকেয়া থাকে, প্রায় 2-3 গুণ বেশি, কিন্তু শিরোনামে আসে শুধু বিদেশিদের নাম। এছাড়া গুজব ছড়ানো হচ্ছে যে বিদেশিরা আমাদের চাকরি কেড়ে নিচ্ছে, এটাও সম্পূর্ণ ভুল ধারণা। জাপান মিনিস্ট্রি অফ হেলথ, লেবার অ্যান্ড ওয়েলফেয়ারের রিপোর্ট অনুযায়ী জাপানের 3.8 মিলিয়ন চাকরি খালি পড়ে আছে। স্থানীয়রা করতে চায় না এমন প্রায় 3000 জব আছে, যেমন হোটেল, কনস্ট্রাকশন, এল্ডারলি কেয়ার, কনভেনিয়েন্স স্টোর, ফ্যাক্টরি, ফার্মিং। এই সেক্টরগুলো বিদেশি ছাড়া চালানো অসম্ভব। অর্থাৎ তথ্য বলছে বিদেশিরা চাকরি কেড়ে নিচ্ছে না, বরং তারা সেই কাজগুলো করছে যা জাপানিজরা সাধারণত করতে চায় না। বাস্তব ডেটা দেখলে স্পষ্ট বোঝা যায় যে বিদেশিদের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয় সেগুলোর শতকরা 80 ভাগই ভুল ধারণা। তবুও রাজনৈতিক স্বার্থে এই ভুল ধারণাগুলো ইচ্ছাকৃতভাবে বড় করে দেখানো হচ্ছে।
আর এই ভয়কেই পপুলিস্ট দলগুলো ভোট পাওয়ার অস্ত্র হিসেবে ব্যবহার করছে। আর এই ভয়, ভুল ধারণা এবং পপুলিজমের ফলেই একের পর এক কঠোর পলিসি তৈরি হচ্ছে ফরেনারদের লক্ষ্য করে। চলুন দেখে আসি ইমিগ্রেন্টদের নিয়ে রিসেন্টলি ঠিক কি পরিবর্তন এসেছে এবং আগামী দিনে কি পরিবর্তন আসতে চলেছে। প্রথমত, ন্যাশনালিটি বা নাগরিকত্ব পাওয়ার নিয়ম কঠোর হচ্ছে। আগে 5 বছর বসবাসের শর্তে আবেদন করতে পারলেও এখন এই সময় আরও বাড়ানোর আলোচনা চলছে। এছাড়া ট্যাক্স এবং সোশ্যাল ইন্স্যুরেন্স নিয়ম মাফিক না দিলে কিংবা কোনো ছোটখাটো আইন ভাঙলেও নাগরিকত্ব পাওয়ার পথটা হবে অত্যন্ত কঠিন। 2024 সালে নাগরিকত্বের জন্য আবেদন করেছিল 12,248 জন। এর মধ্যে অনুমোদন হয়েছিল 8,863টি, যা ভবিষ্যতে আরও কমে যেতে পারে। দ্বিতীয়ত, পার্মানেন্ট রেসিডেন্সি পিআর এর শর্তে নজরদারি বাড়ানো হচ্ছে। আগে যেসব শর্ত ছিল, যেমন 10 বছর বসবাস, ট্যাক্স ঠিকমতো প্রদান, ইন্স্যুরেন্স নিয়ম মেনে চলা, গুড কন্ডাক্ট, এসবের উপর নজরদারি আরও জোরদার করার কথা হচ্ছে। তৃতীয়ত, ল্যান্ড অ্যাকুইজিশন বাই ফরেনার্স, এখানেও কড়াকড়ি নিয়ম আসছে। বিদেশিদের জমি কিনা নিরাপত্তা ঝুঁকি বলে আলোচনা চলছে। বিশেষ করে কোরিয়া, চায়না ও মুসলিম দেশের মানুষদের নিয়ে বিতর্ক বেশি হচ্ছে। চতুর্থত, ট্যুরিজম রুলস, বিদেশি পর্যটকদের উপর ট্যাক্স বাড়ানো হবে বলে ঘোষণা আসছে। অলরেডি কিয়োটোতে বিদেশিদের জন্য অ্যাকোমোডেশন ট্যাক্স 10,000 ইয়েন পর্যন্ত বৃদ্ধি করেছে। ভবিষ্যতে ভিসা ফি, ডিপার্চার ট্যাক্স সব বাড়াতে পারে। সর্বশেষ, এক্সচেঞ্জ প্রোগ্রাম বাতিল, স্কলারশিপ কমানোর সিদ্ধান্তও হচ্ছে। অলরেডি আফ্রিকান দেশের সঙ্গে কালচারাল এক্সচেঞ্জ বন্ধ করে দিচ্ছে। ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের স্কলারশিপ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া বিজনেস ভিসা পেতে গুনতে হবে 3 কোটি ইয়েন, যেটা আগে ছিল মাত্র 50 লক্ষ ইয়েন। এভাবেই জাপান ফরেনারদের জন্য তার পলিসি ক্রমাগত জটিল করে তুলছে। তবে কাগজে কলমে নিয়ম কঠোর হলেও বাস্তবতা কি বলছে? বিদেশিরা কি সত্যিই এত সমস্যা যেভাবে ডিফাইন করা হচ্ছে? চলেন জাপানের সামাজিক বাস্তবতা দেখি সংখ্যা ও তথ্যের আলোকে, তাহলে কিছুটা বোঝা যেতে পারে আসল পরিস্থিতি। অদ্ভুত ব্যাপার হলো, জাপানের পপুলেশন ক্রমাগত কলাপস করছে। শুধু 2025 সালে জাপানের জনসংখ্যা মোট জনসংখ্যা থেকে কমেছে 9 লাখেরও বেশি, যেটি ইতিহাসে সর্বোচ্চ পতন। অন্যদিকে জাপানে ফরেনারদের সংখ্যা মোট জনসংখ্যার মাত্র 3%, যা অন্য উন্নত দেশের তুলনায় অত্যন্ত কম। প্রায় 98% ব্যবসা প্রতিষ্ঠানের লিডার বা সিইওদের মতে জাপানের জনসংখ্যা যে হারে কমছে, সেখানে সার্বিক উন্নয়নে আরও বেশি বিদেশি শ্রমিক দরকার। কিন্তু রাজনীতি এবং জনগণের মনোভাব ঠিক উল্টো দিকে। সব মিলিয়ে সামনে বিদেশিদের জন্য কি অপেক্ষা করছে? পয়েন্ট করে যদি বলি, নাগরিকত্ব পাওয়া কঠিন হবে, পিআর পাওয়া কঠিন হবে, ভিসা আরও পরীক্ষা নিরীক্ষার সম্মুখীন হবে, ভুল করলেই স্ট্যাটাস ঝুঁকিতে পড়বে, সমাজে জেনোফোবিয়া বাড়বে, মিডিয়ার নজরদারি বাড়বে, বিদেশি পরিবার, মুসলিম কমিউনিটি, চাইনিজ এবং কুর্দিশ কমিউনিটি সবচেয়ে বেশি চাপের মুখে পড়বে। সোজা কথা, জাপানে ফরেনারদের জন্য অপেক্ষা করছে চ্যালেঞ্জিং বাস্তবতা। তাহলে জাপান কি বিদেশিদের জন্য কঠিন দেশেই পরিণত হচ্ছে? উত্তর হ্যাঁ। জাপান এখন এমন এক পলিসি নিয়ে আগাচ্ছে যেখানে ইনক্লুশন কম, কন্ট্রোল বেশি, ইন্টিগ্রেশন বাদ, রেস্ট্রিকশন বাড়ছে, ন্যাশনাল আইডেন্টিটির উপর জোর দিচ্ছে। এক কথায়, ফরেনার্স ট্রিটেড অ্যাজ এ গেস্ট, নট ইকুয়াল রেসিডেন্ট, যেখানে জনগণ বাস্তব সমস্যার বদলে বিদেশিদের দোষারোপ করছে বেশি। আর সরকার এই অনুভূতির উপর ভিত্তি করে জনপ্রিয়তা ধরে রাখতে নতুন নতুন কড়াকড়ি আনছে। জাপানে ফরেনারদের ভবিষ্যৎ নির্ভর করছে দুটি দিকের উপর। জাপান কি বিদেশিদের শুধু গেস্ট হিসেবেই দেখবে, নাকি তাদেরকে পার্টনার হিসেবে গ্রহণ করবে? বর্তমান চিত্র যা বলছে তাতে জাপান এখনো গেস্ট সুপারভিশনের দিকেই হাঁটছে। কিন্তু বাস্তবতা হলো, বিশ্বায়নের এই যুগে জাপান স্মার্টলি সার্ভাইভ করতে চাইলে ইমিগ্রেন্টদের তার লাগবেই। তাই জাপান যদি ইনক্লুশনের পথে না হাঁটে, তাহলে এসব কঠোর পলিসি হয়তো দেশটির পরবর্তী সংকটের কারণ হয়ে দাঁড়াবে।